সেই ফেস করব, আমার দলের নেতাকর্মী আছে, দিস এন্ড দ্যাট এরকম বলছে, কিন্তু বলে নাই জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি ডিসেম্বরেই আসবো। এগুলো তো বাড়াবাড়ি কথা। এক, এটাতে আপনার এদিক থেকে ভারতেই আশ্রয় নেওয়া আছে থার্ড গ্রেডের কিছু আওয়ামী লীগের নেতা, তারাও কিন্তু বিভিন্নভাবে ধরেন এখন তো ইন্টারনেটের যুগ, হয়তো আলোচনা করে কর্মীদেরকে উৎসাহিত করতেছে আন্দোলন সংগ্রামের জন্য, তারা নিরাপদে আছে। শেখ হাসিনা যখন পালায়ে যায়, আপনি খেয়াল করে দেখেন, তার আগে তিনি এসএসএফের ছিল, ঘেরাও ছিল, আর্মির ঘেরাও ছিল, তিনি তো সেনানিবাসে আশ্রয় নিতে পারতেন। তিনি বলছিলেন যে আমি ভাবছি আমাকে টুঙ্গিপাড়া নেবে, টুঙ্গিপাড়া উনি রানওয়ে করছেন নাকি, এয়ারপোর্ট নামার জায়গা রাখছেন নাকি, হ্যাঁ উনি, অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, যেদিন আর্মি বলেছে সাধারণ আন্দোলনকারী জনগণের বুকে তারা গুলি চালাইতে নারাজ, রাওয়া ক্লাবে আলোচনা হয়েছে, এরপরেই শেখ হাসিনা বুঝে ফেলছে যে আমার সময় ফুরিয়ে আসছে। সে কিন্তু দেখেন তার যত নিজস্ব পরিবারের সদস্য একজনও গ্রেপ্তার হয়নি, কোনো নেতা গ্রেপ্তার হয়নি, সব ভাগাই দিছে। তো সুতরাং তিনি জানতেন যে এই অবস্থা হবে। এখন ভারত তাকে আনুষ্ঠানিকভাবে সরকার না, সকল রাজনৈতিক দল মিলে তাকে আশ্রয় দিছে। তার মানে ভারতের তারা অতিথি, এখন আমি বলতেই পারি অতিথি। সেখান থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টানাপোড়েনটা ছিল, এখনও সেই টানাপোড়েনটা আছে। এখন বাংলাদেশের এক উপদেষ্টা বললেন যে আপনার কি স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্দোষ আওয়ামী লীগের তারা নির্বাচন করতে পারবে, কারণ ওটা প্রতীকের নির্বাচন হচ্ছে না। এখন আপনি যদি সুপ্রিম কোর্টের মতো কল্পনা করে থাকেন, নির্বাচনে ফি নেবেন, নির্বাচনের সদস্য হবেন, প্রার্থী হবে, আর আপনি বাতিল করে দিবেন, সারা পৃথিবী জুড়ে এটা স্ক্যান্ডেল হবে। তো সারা পৃথিবী জুড়ে এই কথাটা হুঁশ করে বলা উচিত ছিল। কারণ আওয়ামী লীগ তো একটা সংগঠন, বড় সংগঠন, এটা ঠিক। আপনি যদি নেপালের মতো ইলেকশন হতো, 3 মাস বা 6 মাসের ভিতরে নির্বাচন হতো, তাহলে জনগণ ভোটেই কিন্তু আউট করে দিত, অর্থাৎ রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে পারা যেত। এখন যেটা হয়েছে, আপনি ধরেন জামাত ইসলাম, বিএনপি, এরা 15টা বছর লুকায় থাকছে, গুম হয়েছে, খুন হয়েছে, একটা লোক কোনো সমর্থন উল্টো করছে? নিষ্ক্রিয় হয়েছে অনেকে ভয়ে বাঁচার জন্য, কিন্তু কেউ তো সমর্থন উল্টায় না। বাংলাদেশের মাটি সোনার শেখাটি, যে যা পার্টি করে সেই পার্টি বদলায় না। তো আওয়ামী লীগের সমর্থকরা আপনার অসুবিধা পরিস্থিতি অনুকূল দেখে নেই, এই জন্য তারা নিষ্ক্রিয় ছিল। আপনি সক্রিয় হওয়ার জন্য সুযোগ দিলেন কেন? যেমন আপনি বললেন আওয়ামী লীগের অপতৎপরতা কি? আপনি তো ইলেকশন করতে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে নির্দোষরা, তো তাদের তৎপরতা দেখাবে না? নাহলে স্থানীয় সরকারে ভোট পাবে কেমনে? এবং নেতা যারা দাঁড়াতে চায় তারাও তো তৎপরতা দেখাবে। তা আমার শেষ কথা হচ্ছে এই যে ধরেন এই যে সেনা মোতায়েন করছে, এখানে পুলিশ দিয়ে পারতো। সেনা মোতায়েন মানেই এটা সারা বিশ্বে খবর হবে এবং মনে হবে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন কোনো অবনতি ঘটে নাই, তো আর্মি মোতায়েন করলেন কেন এত জায়গায়? আর্মি তো দরকার ছিল, পুলিশ দিয়েই তো ট্যাকেল করা যেত। কারণ তারা তো, যারা আওয়ামী লীগের মিছিল বার করে, হ্যাঁ তারা ককটেল ফুটাইছে, তারা বন্দুকও ফুটাইতে পারে, তারা মিছিল করবে, তারা জয় বাংলা স্লোগান দিতে পারবে। আপনি তাদের তো আওয়ামী লীগের লোকদেরকে কিন্তু রাস্তায় নামলে চেনা সহজ, তারা জয় বাংলা স্লোগান দিবে। আপনি দেখেন না যে জানাজার নামাজে যায়, সেখানে জয় বাংলা, সুতরাং তাকে চিনতে অসুবিধা নেই। এখন আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাহী আদেশে অধ্যাদেশ জারি করে অ্যাক্টিভিটিস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল, সেটাকেই অধ্যাদেশ আকারে আইন হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে, অর্থাৎ অধ্যাদেশ সন্ত্রাস বিরোধী আইন করছে। এই আইনটা করাও তো ঠিক হয় নাই। আমি তো বলবো যে আইনটাকে আপনি রাজনৈতিক দলকে গণতন্ত্র চাইবেন, রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন। এখন ধরেন এই আইন যদি হয়, এখন জামাত ইসলাম বিরোধী দল, তারা মাঠে নামলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, 2/3 মেজরিটি আছে বিএনপি, নিষিদ্ধ করে যদি দেয়, আবার সামনের ইলেকশনে জামাত যদি ক্ষমতায় আসে, এই আইন যদি বহাল থাকে, তাহলে যদি জামাত বিএনপিকে নিষিদ্ধ করে দেয়। সুতরাং এই ধরনের ওপেন আইন্ডেড আইন করতে নাই। যেমন ধরেন 15ই আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, তখন মোস্তাক জেলখানা ভরে ফেলছিল, তার 80% 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে গ্রেপ্তার ছিল। কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশন দিলে সরকার যাকে মনে করবে তাকে আটকায় রাখতো, আইনের আদালতের আশ্রয় নিতে পারতো না। তা আমার বক্তব্য হলো, এখন আওয়ামী লীগ সুযোগ দিচ্ছেন, সে তাফালিগ করতেছে। আমার ধারণা যে এখন যদি শেখ হাসিনা আসতে চায়,
বা আওয়ামী লীগের বড় নেতা কেউ আসতে চায়, অভ্যুত্থানের সব শক্তি এক হবে। যা আপনি টোকাটুকি দেখতেছেন বিএনপি, জামাত, এনসিপি, এগুলো কিছু থাকবে না, সব এক হয়ে যাবে। এটা এখনও পরিস্থিতি অনুকূলে আওয়ামী লীগের আসে নাই। আওয়ামী লীগের প্রথম দিকে শেখ হাসিনার ব্যাপারে নেগোসিয়েশন হয়েছে, আমি যেটা খবর পেয়েছি, যে ধরেন আমি জেনেছি যে তাকে বলা হয়েছিল একটা বিশুদ্ধ লোক দিয়ে একটা পার্টিটা, হ্যাঁ এটা করতে পারতো, যদি এইটা দিয়ে পার্টিটাকে অর্গানাইজ করে শেখ হাসিনা আসার চেষ্টা করতো। কিন্তু বিচার তো হয়েছে, একটা রায়ও হয়ে গেছে, এটা তো ফেস করতেই হবে তাকে। সেটা তাদের মুরব্বী ভারত আছে, ভারত দিয়ে নেগোসিয়েট করতে পারতো, কিন্তু যে প্রসেসে আগাচ্ছে এটা আওয়ামী লীগ কখনো দাঁড়াতে পারবে না। জি, আমরা আজিজ ভাই বক্তব্য শুনছিলাম। আমি এই পর্যায়ে অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। আজিজ ভাই কয়েকটি পয়েন্ট বলছিলেন যে পুলিশই যথেষ্ট ছিল, কেন সেনা মোতায়েন করতে হলো, এটি আন্তর্জাতিকভাবে একটি আলাদা আলোচনা হতে পারে যে সেনা মোতায়েন করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে 9 দিন থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আজিজ ভাই প্রশ্ন তুলেছেন তাহলে কেন সেনা মোতায়েন করা হচ্ছে, এবং পুলিশই তো যথেষ্ট ছিল। আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আওয়ামী লীগকে আমার কাছে মনে হচ্ছে সরকারি প্রাসঙ্গিক করার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন। কারণ আওয়ামী লীগের এখনও 2 বছর যায়নি তাদের সেই 24-এর যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, এবং এমন কোনো জনপ্রিয়তা আওয়ামী লীগের হয়নি যে আওয়ামী লীগ আবার এসে রাজনীতিতে অবস্থান গ্রহণ করতে পারবে। কিন্তু সরকারের নানা ব্যক্তিদের নানা ধরনের কথাবার্তায় মূলত কিছুটা তারা উৎসাহিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দেখুন, আমরা সরকারের প্রায় 4 মাস সময় অতিবাহিত হচ্ছে গঠন করার পর, এখন পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়াটা, আমরা কিন্তু খুব বেশি আশাবাদী নই, খুব দ্রুতগতিতে চলছে এবং নানাভাবে এই বিচারটাকে দীর্ঘায়িত করার জন্য কিন্তু সেখানে আমাদের কাছে মনে হচ্ছে নানা ধরনের কৌশল সেখানে গ্রহণ করা হচ্ছে। এখন আওয়ামী লীগের 2-1টা ছোটোখাটো মিছিল হবে এবং সেই মিছিলও খুব লম্বা সময়ের জন্য না, অনেক সময় 30 সেকেন্ড অথবা 1 মিনিট শেখানো হচ্ছে। কিন্তু সরকার এটাকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়াটা আমার কাছে মনে হয় ঠিক হয় নাই। যেটা আজিজ ভাই বলেছেন তার সাথে আমি একমতে বলি যে এখনও এমন অবস্থা দেশে আসে নাই যে একদম আওয়ামী লীগ আসতেছে, খুব ভয়ঙ্কর অবস্থা, সেনাবাহিনী মোতায়েন। এটা আমার কাছে মনে হয় সরকার কিছুটা, অথবা যারা সরকার তথ্য দিচ্ছেন তারা কিছুটা বাড়িয়ে বলেছেন সরকারকে। আসলে আমাদের যারা এখন আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন সবাই তো সেই আমাদেরই নিয়োগ করা, হতে পারে সরকার কিছুটা ভয় পেয়ে গেছেন, কি হতে পারে। আমার কাছে মনে হয় না সরকার ভয় পেয়ে, আমার কাছে মনে হয় না আওয়ামী লীগের সে সক্ষমতা এখন আছে। দেখুন, কে আওয়ামী লীগ করবে? তাদের নেতারা কেউ দেশে নেই। এই মাঠ লেভেলের কর্মীরা হয়তো কিছু উদ্যোগ নিয়ে মিছিল মিটিং করতে পারে, দলের নেতৃত্ব নাই, দলের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস নেই, হঠাৎ করে এসে 1 মিনিট মিছিল করে চলে গেল, এটাকে আসলে আমার কাছে খুব বেশি তৎপরতা মনে হয় না। এটি তারা একটু জানান যে আমরা আছি, আর তাদের হয়তো আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকী, তারা সেটাও কিছু পালন করার চেষ্টা করেন। কিন্তু আমার কাছে মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে খুব সহসা আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। দেখুন, বাংলাদেশের মানুষ কয়বার ভুল করবে, কিন্তু নাশকতার আশঙ্কা তো সরকারের এটি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার করতে পারতো, যারা নিয়মিত আছেন পুলিশ বাহিনী দিয়ে। সরকার আস্থা পাচ্ছে না পুলিশের প্রতি, এমন হতে পারে সেখানে। দেখুন, আপনি যদি কোনো দেশে আবার আসতে চান, ধরুন রাজনীতিতে 2টা শক্তি আওয়ামী লীগের লাগবে। পেশি শক্তি তো দেখিয়ে তো আওয়ামী লীগ ডাউন হয়ে গেছে। তারা আগস্টের 3 তারিখে সবাইকে মাঠে নামিয়ে দিয়েছিল না জনগণের বিরুদ্ধে, সেদিনও তাদের পতন পুরোটা হয়ে গেছিল। 5 তারিখে আনুষ্ঠানিক সেখানে তাদের পতন হয়েছে। আর তার হলো সুখ্যাতি, সুনাম লাগবে। এই 2 বছরে কি আওয়ামী লীগের এমন কোনো কার্যক্রম আছে অথবা তারা করতে সক্ষম হয়েছে যে জনগণ তাদের প্রতি কিছুটা নমনীয় হবে, তাদের কিছুটা ইমেজ বৃদ্ধি হয়েছে? কোনো একটাও তো নাই। তো কী করে? আমার কাছে মনে হচ্ছে এটি কোনো অবস্থাতেই আওয়ামী লীগ আসার যে একটা অবস্থান কিংবা এই বিষয়গুলো আরও বেশি আওয়ামী লীগকে আলোচনা নিয়ে আসতেছে। এটি হয়তো সরকার আরও কৌশলে হ্যান্ডেল করলে এই ধরনের হয়তো আলোচনা আমাদের করা লাগতো না। দেখুন, যেটা বলি, ইদানিংকালে আমরা দেখি কিছু কিছু জায়গাতে অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের এক শ্রেণীর সাংস্কৃতিক কর্মীরাও কিন্তু আমরা দেখেছি আলোচনা আমাদের নজরে আসে। এক শ্রেণীর আমাদের সাংবাদিক বলি এবং এক শ্রেণীর আমাদের বুদ্ধিজীবী বলি, নানা ইনিয়ে বিনিয়ে তারা আওয়ামী লীগকে কেন আসে না কিংবা আওয়ামী লীগ আসতে হবে, নানা গণতন্ত্রের দোহাই দিয়েই তারা আওয়ামী লীগকে আস্তে আস্তে সূক্ষ্মভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন।
দেখুন আসলে কি আওয়ামী লীগ কোনো বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি? না, আওয়ামী লীগের অবদান অস্বীকার করছি না, 71 সালের আওয়ামী লীগের অবদান আমরা স্বীকার করি। তার পরবর্তী যে আওয়ামী লীগটা আমরা দেখে আসছে, ধরুন 75 সালে যে ঘটনা আমরা দেখলাম বাকশাল, দেখুন মাত্র স্বাধীনতার মাত্র 4 বছর পর দেশে বাকশাল, মানে সব গণতন্ত্র পত্রপত্রিকা সব দল নিষিদ্ধ, এক দল থাকবে। এরপরে 21 বছর পরে তারা আবার অনেক আহাজারি করে ক্ষমতায় এসেছে নানা কারণে, সেটাও এসেছে কিন্তু তখনকার সময়ের বিএনপির একটা গোদরা রাজনীতি, তারা কেয়ারটেকার মানবে না, এই সুযোগেই অপোজিশন এক হয়েছে এবং সেই সুবিধা কিন্তু আলটিমেটলি পরে আওয়ামী লীগ ভোগ করেছে। দেখুন আবার লাস্টে গত 15 বছর এসে আবার ফ্যাসিজম তৈরি হয়েছে। তো যাদের দ্বারা ক্ষমতা আসলে বাকশাল হয়, ফ্যাসিজম হয়, তারা দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কীভাবে হবে? তাদের গণতন্ত্রে বিশ্বাস করে না। তো গণতন্ত্র যদি কেউ বিশ্বাসী না হয়, যাদের আচরণ বাকশাল, ফ্যাসিজম, তাদের ইলেকশনে নিয়ে আসার যে ঘোষণা দিয়েছেন আমাদের তথ্য উপদেষ্টা, এটাও কিন্তু এক ধরনের আমরা সরকারের বলবো যে এই ধরনের কথাবার্তাগুলোকে আওয়ামী লীগের সুযোগ করে দিচ্ছে। এবং আমরা দেখলাম যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি এখন সর্ববিষয়ের মন্ত্রী, আমরা তাকে বলে থাকি। আপনার 100 দিনে 605টা খুন দেশে সংঘটিত হয়েছে, প্রতিনিয়ত রেফের ঘটনা ঘটতেছে এবং তাদের গতকাল দেখলাম তাদের নারায়ণগঞ্জের এক এমপি সন্তান তিনি চাঁদা বিক্রিতে অ্যারেস্ট হয়েছেন, তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে গাইবান্ধাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলের কমিটি নিয়ে সাধারণ কথা, সেই প্রসঙ্গগুলোতে আসতে চাই, পরবর্তীতে আসতে চাই। আমি আগে এই বিষয়টি আলোচনা করতে চাই। আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে বর্তমান সরকার, আবার আরেকটি কথা আপনি বলছেন যে সরকার হয়তো ভয় পেয়ে কাজটি করছে। মানে দুই ধরনের বক্তব্য আমরা আপনার কাছ থেকে পাচ্ছি, একটা হচ্ছে প্রাসঙ্গিক করা হচ্ছে আর একটা হচ্ছে ভয় পেয়ে। এই যে এটা একটা প্রাসঙ্গিক করা, যে আপনি সেনাবাহিনী নামাচ্ছেন, দরকার ছিল না, আমি সেটাই বলছি। আপনি সেনাবাহিনী কেন নামাবেন? যদি আপনি পুলিশ বাহিনীকে সক্রিয় করেন, তাহলে এই সমস্ত তৎপরতার জন্য কিন্তু সেনাবাহিনী নামানোর কোনো প্রয়োজন। এই যে একটা ভয়াবহ অবস্থা, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন আপনি, তার মানে মানুষ আওয়ামী লীগকে ভুলে গিয়েছে। আওয়ামী লীগ একটা ডেড ইস্যু, আপনি এখন সেনাবাহিনী নামে আবার ইস্যুটাকে আপনি আসলে তো আওয়ামী লীগ আসতেছে, এই যে একটা আতঙ্কিত পরিবেশ কিন্তু সরকার তৈরি করেছে। আমরা জানতামও তো না, মানুষ প্রয়োজন মনে করে নাই যে সেনাবাহিনী নামাইতে হবে, সরকারের প্রয়োজন মনে করে। তার মানে নিঃসন্দেহে এখানে সরকারকে একটা মিসগাইড করা হয়েছে, অথবা গোয়েন্দা রিপোর্ট এমনভাবে দেওয়া হয়েছে, সরকার বাধ্য হয়েছে। তো এখানে আরও যাচাই বাছাই করে, মানে জনগণ যেটাকে আসলে আলোচনা নিয়ে আসতে চায় না, জনগণ যে দলের নামটাও মুখে আনতে চায় না, সরকার সেনাবাহিনী নামিয়ে একটা গুরুত্ব উপস্থাপন করে আবার সেই দলকে জনগণের কাছে নেওয়ার চেষ্টা করে আসছে। এটা দরকার ছিল না সরকারের জন্য। জি, আমি আপনার কাছে আবার আসবো, আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, মানে নাশকতার আশঙ্কাটা কেন করা হচ্ছে সরকারের থেকে? তিনি বলছেন যে গোয়েন্দা সংস্থার এরকম কোনো রিপোর্ট থাকতে পারে, আমরা জানি না কি সব রিপোর্ট আছে গোয়েন্দা। দেখেন, আমাদের দেশে অনেক সন্ত্রাসী সংগঠন আছে যা নিষিদ্ধ আছে, ধরেন জেএনবি, আনসারুল্লাহ বাংলা টিম সহ এরকম অনেক দল আছে না, নিষিদ্ধ দল। পাহাড়ে অনেকগুলো দল আছে, পাহাড়ে এমনও দল আছে একটা অংশ স্বাধীনতা চায়, তারা তো এই সুযোগ নিতে পারে। ধরেন আওয়ামী লীগের নামে আসলো, জয় বাংলা স্লোগান দিল, দেখা গেল যে সন্ত্রাসী গ্রুপ আছে। এখন বিরোধী দলের সাথেও সরকারি দলের আন্ডারস্ট্যান্ডিং কম, হ্যাঁ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও কিন্তু সম্পর্ক কম। এখন রাজনীতিতে যখনকার কাজ তখন করতে হবে, রাজনীতিতে ভুল হলে কিন্তু ভয়ঙ্কর হয়। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সময় লিঙ্গারিং করতে চাইছে, অনেক দিন ক্ষমতায় থাকতে চাইছে, সেখানে আমরা লক্ষ্য করেছি তখন তার এনসিপি ছিল না, তখন বৈষম্য বিরোধী ছাত্র তাদেরকে ব্যবহার করছে। জামাতে ইসলাম ধরেন ওয়ালের এপিট ওপাট এপিট জানি ইউনিসেরই সাথে ছিল, তখন যদি সব দল মিলে চাপ দিত যে নির্বাচনটা আপনার 6 মাস 3 মাস তো এমনিতেই নির্বাচন দেওয়া দরকার, তারপরে যদি ইলেকশন কমিশনের প্রস্তুতির অভাব থাকে 6 মাসে যদি ইলেকশন হতো, তাহলে কিন্তু ইউনূস এইভাবে শিকড় গাড়তেও পারতো না, আওয়ামী লীগও সময় পেত না। তখন কিন্তু ওই নেপালের মতো ইলেকশন রেজাল্ট হলো, শিশুরা কিন্তু, ছাত্ররা কিন্তু ক্ষমতায় চলে আসতে পারতো। কিন্তু এই ছাত্রদেরকে বিতর্কিত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জামাত ইসলাম তার সাথে সঙ্গ দিয়েছে, জামাত ইসলাম একমত হয়েছে, যার ফলে ইউনূস সাহেব কিন্তু দেশটাকে আওলা করে দিয়েছে। এবং বিএনপি, আমার ধারণা, এই যে বিএনপি আগে বলছি না, শেখ হাসিনার পরের ক্যাবিনেটকে বলছি যে কচি কাঁচার আসর বসাইছে শেখ হাসিনা, এখন তো মনে হচ্ছে খালি কচি শিশুর আসর বসাইছে। এক একজন এক এক মন্ত্রী এক এক কথা বলে, কথা বলার পরে তার ব্যাখ্যা তো ভিন্নভাবে হয়। তো
তো এই ব্যাখ্যা তো রাজনীতিতে ভিন্ন ব্যাখ্যা তো দেওয়া যাবে না। আপনি কোনো কথা বললে অবশ্যই আপনি আরেকজন জানে তার সাথে কথা আলোচনা করে কথা বলেন। আর সবগুলো সরকার অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে। আপনি আওয়ামী লীগ তো বিরুদ্ধে আপনারা ফেসিবাদের সব মিলেই তো ফেসিবাদকে তাড়িয়েছেন। ফেসিবাদকে মোকাবেলা করতে হলে আপনার সব দলের ভিতরে তো একটা লিয়াজও থাকতে হবে, কথা বলতে হবে যে আমি কি আর্মি নিয়োগ করব কি করব না। এককভাবে সরকার তো চলতে পারবে না, তাই না? সবাইকে নিয়েই চলতে হবে। আমি যেটা বলছি যে শেখ হাসিনা আজকে ফেরত আসতে চাইলে এটা যার যার প্রয়োজনে অভ্যুত্থানের সব শক্তি এক হবে। কিন্তু এখানে তো যেহেতু সরকারের 2/3 মেজরিটি নিয়ে আছে, সরকারকেই লিড নিতে হবে। এটা গোসা করলে চলবে না, বা জামাত সমালোচনা করে এইটা করলে হবে না। তারা অপোজিশন এইভাবে দেখতে হবে। অপোজিশন শেখ হাসিনা তখন এখানে পালিয়ে গেছে, প্রথমে অপোজিশন নিয়ে নরেন্দ্র মোদী বসছে, পার্লামেন্টারি পার্টি বসছে, তারপর সব রাজনৈতিক দল মিলে আলোচনা করে তাকে আশ্রয় দিয়েছে। তার মানে ভারতের অতিথি সে। হ্যাঁ, তো তাকে তো আপনি ছোট করে দেখলে হবে না, কারণ ভারতের সাথে সম্পর্ক এখন ভালো যাচ্ছে না। দি হিন্দু যে রিপোর্ট করেছে, রিপোর্টে তারা পরিষ্কার বলেছে যে আগের সমস্যাগুলো সমাধান করতে হবে। এই যে পুশিন টুসিন, এটার তো সিস্টেম আছে। কারণ ভারত বাংলাদেশ প্রোটোকল স্বাক্ষর করেছে, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, সেখানে তো বিধান আছে যে আপনি যদি কোনো অনুপ্রবেশকারী কোনো দেশে যায়, তাকে আইনি ভিত্তিতে তাকে আলোচনা করে আপনার পুশিন করবেন, পুশব্যাক করবেন, যা করবেন করবেন। সেটা তো হিন্দুতে লেখছে তো যে আপনারা গঙ্গা চুক্তি করেন, তিস্তা চুক্তি করেন, যেগুলো চায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব বাধাগুলি তৈরি করা হয়েছে, ভিসা টিসা ইত্যাদি, সে বাধাগুলো দূর করেন বলছে তো। এটা তো পরিষ্কার লেখছে, এটা আমি বলতে পারবো না। হিন্দু তো লিডিং পত্রিকা একটা ভারতের, সেখানে লেখছে, তারা নিজস্ব আইটেম করছে এটা। তো আপনি সমস্যা ভারত জিয়ে রাখবে, এবং সমস্যা আপনি যার বিরুদ্ধে নাড়বেন তারা হচ্ছে সেই দলের মূল নেতা। কমপক্ষে 500-600 নেতা আছে, 626 জন তো সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, কমপক্ষে 500 নেতা আছে আওয়ামী লীগের। তারা তো অতিথি এখন, আমি বলি ভারতের অতিথি, ভারতে পালা যায় না, ভারত তাদেরকে অতিথি করে রাখছে। তো তার পার্টি যখন এখানে অ্যাক্টিভিটি চালাবে, আপনি তো এগুলো ভারতকেও মাথায় রেখে কাজ করতে হবে। যে এখানে মনে করেন না যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগের লোক মিছিল বার করতেছে, তাও তো নাও হতে পারে। অনেক সন্ত্রাসী গ্রুপ তার পিছনে ঢুকে যেতে পারে, অথবা অনেক বেনামি লোক, বাংলাদেশিও না এমন লোকও তো ঢুকতে পারে তো। সুতরাং আপনার এটা ঠিক আছে, আমার কথা যে নৈরাজ্য হতে পারে, হওয়ার মতো আমাদের দেশে বললাম তো অনেক সন্ত্রাসী সংগঠন আছে যারা নিষিদ্ধ। হ্যাঁ, তো তারা তো করতে পারে, এই সুযোগ নিতে পারে। তবে কি সামনের সময় এগুলো কি আপনি আশঙ্কা করছেন, যে আপনি যেহেতু বলছেন যে নৈরাজ্য হতে পারে, সামনে কি এই ধরনের ঘটনা? না, নৈরাজ্য হতে পারে। এখন আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাতে আপনি নৈরাজ্য সৃষ্টি হওয়ার পরিস্থিতিটাকে আরও বেশি বয়লিং করে দিলেন, আরও গরম। সেনাবাহিনী কেন নিয়োগ করলেন? আপনার পুলিশ নাই কেন? আপনার জামাতের সাথে কথা বলেন, এনসিপির সাথে কথা বলেন, আপনার বড় পার্টি 2/3 মেজরিটি পার্টি অর্গানাইজ করেন, পুলিশ থাকবে, সামনে আপনারা থাকেন। হতে পারে যে ওরা এসে ক্লাশ করলো, সেখানে ঠিক আছে। আপনি আর্মি, সেনাবাহিনী, পুলিশ আছে না, পুলিশ ব্যবহার করেন, সমস্যা কি? সেনাবাহিনী হলো সর্বশেষ। সেনাবাহিনী যখন ডিপ্লয় করবেন সারা বিশ্বে, আপনি দেখবেন আজকে বিবিসি, কালকেই দেখবেন সব নিউজ হয়ে গেছে, সারা পৃথিবী ছড়ায় যাবে যে এখন সরকার টিকে আছে সেনাবাহিনী নিয়োগ করিয়া, অর্থাৎ সরকারের পরিস্থিতি মোকাবেলা করার শক্তি নাই। তা আমার কথা যে এই পরিস্থিতি তৈরি হলো কেন? পরিস্থিতির আমার কথা হচ্ছে যে বিষধর সাপকে ফণা তুলতে দিতে নাই, ঘাড় আগেই মটকায় দিতে হয়। আপনি ঘাড় উঠাতে দিচ্ছেন, এখন তো তারা উঁকি চুকি মারবেই। কারণ এখন পরিস্থিতি তো গোলাটি হচ্ছে। তারপরেও আমি বলবো যে আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয় নাই, কারণ মূল লিডারশিপটা দেশের বাইরে। এখানে যারা আছে তারা অবুঝ, অত্যন্ত সাধারণ সদস্য যারা এখনও আছে। হ্যাঁ, ধরেন আতিক ভাই বললেন যে আওয়ামী লীগকে কেউ না, আওয়ামী লীগের প্রত্যেকটা ফ্যামিলিতে, জামাতের প্রত্যেকটা ফ্যামিলিতে, আপনার বিএনপির প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সমর্থক আছে। সুতরাং সমর্থকরা, আমি আগেই বলছি যে বাংলাদেশের মাটি সোনার চৌকাঠি, সমর্থক একবার যদি হয় সে চেঞ্জ করে না। হয়তো সুপ্ত থাকে, গুপ থাকে, ভয়ে গোপন থাকে, কিন্তু তারা তো সুযোগ পেলে তো সুবিধা পেলে মাথা ছাড়া দিয়ে উঠবে। সেই সুযোগ দিবেন কেন? আমি এই জন্য বলছি, উদাহরণ দিলাম কেন, সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টের নির্বাচন হবে, এমনিতেই এখন যে প্রেসিডেন্ট হয়েছে এমনিতে 5-6 বার সে নির্বাচনে জিতছে, আওয়ামী লীগ প্রতিযোগিতা করার ফলেও করছে, তারপরও জিতছে। আপনি কেন আপনি যখন সদস্য বানাইলেন তখন চাঁদা নিছেন, প্রার্থী ভোটার লিস্টের নাম দিছেন, প্রার্থী তালিকা নাম প্রার্থী হলো তখন আপনার তাদের বাতিল করে দিলেন। এটা কোনো সিস্টেম হলো? এই কাজকে স্থানীয় সরকার নির্বাচনে করবেন যে প্রার্থী হবে তার প্রার্থীতে ইলেকশন কমিশন বাতিল করে দেবে, সারা বিশ্বব্যাপী নিউজ হবে। এটা কি ভালো হবে? গণতান্ত্রিক দেশের জন্য ভালো হবে? ভালো হবে না তো। এটা তো আমি বলবো সরকার রং লাইনে যাচ্ছে, এটা এই প্রসেস হয় নাই। আমার মনে হয় উপদেশটাকে এখন ক্লারিফাই করতে হবে, পরিষ্কারভাবে ক্লারিফাই করতে হবে যে তোমাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ, নয় ইলেকশন কইতে হবে পরিষ্কার, না হলে এরা থামবে না, জটিলতা বাঁধবে। জি, সময় হয়ে গেছে বিরতির, আমাকে বিরতিতে যেতে হবে, তারপর আবারও ফিরছি আলোচনায়। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। আবার আমন্ত্রণ 21 রাতে। আমি এ পর্যায়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানকে দিয়ে শুরু করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনারা বিরোধী দল হিসেবে কিভাবে দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমরা জানি আজকেও আপনারা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় এবং কর্মসূচিও ঘোষণা করেছেন। সেটার মধ্যে অনেকগুলো বিষয় ছিল, আওয়ামী লীগের আমলে গুম, খুন, হত্যা, এইসব বিষয়ও ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, এক কথা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা উন্নতি আমরা দেখছি না, বরং সরকার বলছে উন্নতি হয়েছে, কিন্তু দেশের প্রতিদিনই কমপক্ষে 10টা করে কিন্তু লাশ পড়ছে, যে কোনো রাজনৈতিক কারণ হোক কিংবা নানা কারণে হোক। যদি একটা দেশে এরকম লাশ প্রতিদিন 10টা পড়তে থাকে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য নয়। আমার কাছে মনে হচ্ছে সরকার তার আসল জায়গাটা এখন অ্যাড্রেস করতে পারছে না। দেখুন, আপনি একটা রাজনীতি দিয়ে প্রথম মোকাবেলা করার চেষ্টা করবেন। দেখুন, বিগত 4 মাসে ধরুন জনগণ বিএনপিকে 50% মানুষ সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে। তো এই যে তাদের একটা বড় দায়িত্ব ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, তাদের বিচারকে আরও ত্বরান্বিত করা কিংবা তাদের ব্যাপারে আরও বেশি জনমতটা তৈরি করা। আমরা কিন্তু বিগত 4 মাসে কোনো পদক্ষেপ দেখি না। যা আলোচনা সব বিরোধী দল থেকে করা হচ্ছে, যা আলোচনা সব অপোজিশন থেকে করা হচ্ছে। সরকার সেখানে কিন্তু খুব বেশি ভূমিকা পালন করছে। এমন অবস্থা হয়েছে, মানে মনে হচ্ছে যে সরকারের কাছে এখন বিরোধী দল হলে সবচেয়ে বেশি সমস্যা, আওয়ামী লীগ কোনো সমস্যা না। কিন্তু আসলে বাংলাদেশে বর্তমান বাস্তবতা কিন্তু সমস্যা এখন আওয়ামী লীগ। যদি এটি কোনোভাবে আবার সুযোগ পায় বাংলাদেশের রাজনীতিতে এসে, আমি গতকালকে একটা শোতে বলেছিলাম, এই পরিস্থিতি যে একটা কিছুটা অনৈক্য আমাদের তৈরি হয়েছে এখন, যারা আমরা একসাথে সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই অনৈক্যের কিন্তু সুযোগটা সরকার তৈরি করে দিয়েছে। এবং আমি তো মনে করি এই যে আমাদের যে সংস্কার নিয়ে কথা, যতই আপনি সংস্কার নিয়ে কথা বলেন, আমাদের আজিজ ভাই বলেছে